পালাও পালাও, গ্রামে আবার মঙ্গল ডাকু এসেছে, পালাও পালাও। গ্রামবাসীরা দ্রুত দরজা বন্ধ করতে শুরু করে। মা, আমরা এই ডাকুকে এত ভয় পাই কেন? বেটা, এ হলে মঙ্গল ডাকু। এই ডাকু গ্রামে গ্রামে ঘুরে হপ্তা আদায় মানে চাঁদাবাজি করে, আর যারা টাকা দিতে অস্বীকার করে সে তাদের মাথা ধর থেকে আলাদা করে দেয়। তাহলে আমরা এই ডাকুকে ভয় পাই কেন? আমাদের কাছে তো একজন সত্যিকারের সৎ এবং সাহসী রাজা আছেন, রাজা সূর্যপ্রতাপ সিং। আমরা আমাদের সমস্যা নিয়ে তার কাছে কেন যাই না? না বেটা, আমরা যদি রাজার কাছে যাই তবে আমাদের জীবনও বিপদে পড়ে যাবে। কিন্তু কেন মা? বেটা, এটা সেই সময়ের কথা যখন তুমি এই পৃথিবীতে আসোনি। সেই সময় এইভাবেই ঘোড়ায় চড়ে ডাকু তার দলবল নিয়ে এই ছোট্ট সুন্দর গ্রামে এসেছিল। তখন সূর্যপ্রতাপের পিতা ভানুপ্রতাপ সিংয়ের শাসন চলত। ও, তারপর কি হলো মা? বেটা, তোমার দাদাজি গ্রামবাসীদের সমস্যা নিয়ে ভানুপ্রতাপের কাছে পৌঁছেছিলেন। বলুন সরপঞ্চজি, এখানে কিভাবে আসা হলো? কোনো সমস্যা হয়েছে কি? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, বিষয়টি এমনই কিছু, আমাদের এই ছোট্ট সুন্দর গ্রামে কারো নজর লেগেছে। কি বলছেন সরপঞ্চজি? আমাদের থাকতে এমনটা কিভাবে হতে পারে? এই দুঃসাহস কে করল? মহারাজ, আমাদের গ্রামে মঙ্গল নামের এক ডাকু আসে, যে আমাদের থেকে কর আদায় করে। আর মহারাজ, যদি কেউ টাকা দিতে অস্বীকার করে তবে সে তার মাথা ধর থেকে আলাদা করে দেয়। আর যার কাছে শস্য থাকে না সে তার জমিও কেড়ে নেয়। মহারাজ, আমাদের গ্রামে এইসব ঘটছে আর আমরা কানে খবর পর্যন্ত পাইনি। আপনি আমাদের আগে কেন বলেননি? মহারাজ, মঙ্গল ডাকু গ্রামবাসীদের এই হুমকি দিয়ে যায় যে কেউ যদি মহারাজের কাছে খবর পৌঁছায় তবে সে তার মাথাও ধর থেকে আলাদা করে দেবে। মন্ত্রীজি, আপনারা থাকতে আমাদের আড়ালে এসব কিভাবে হচ্ছে? মহারাজ, আপনি চিন্তা করবেন না, কাল ওই ডাকুর শেষ দিন হবে। না মন্ত্রীজি, কাল আমি নিজে ওই ডাকুর সাথে যুদ্ধ করব। কিন্তু মহারাজ, আপনার জীবনের ঝুঁকি থাকতে পারে। আপনি কি বলতে চান মন্ত্রীজি? আমি কি সাহসী নই? আমরা কি ওই ডাকুকে পিঠ দেখিয়ে মহারানীর আঁচলের নিচে লুকিয়ে বসে থাকব? হয়তো আপনি আমাদের সম্পর্কে কিছু জানেন না। আমি সেই ঠাকুর ভানুপ্রতাপ সিং যার মোকাবিলা এক ক্ষুধার্ত সিংহের সাথে হয়েছিল, আর এ তো সাধারণ এক ডাকু। ক্ষমা করবেন মহারাজ, আমার বলার উদ্দেশ্য তা ছিল না। আমরা আপনার বীরত্বের অনেক গল্প শুনেছি। কিন্তু মহারাজ, কিন্তু ফিন্তু কিছু না মন্ত্রীজি, আপনি চিন্তা করবেন না। সরপঞ্চজি, কাল ওই মঙ্গল ডাকুর জীবনে শনির দশা শুরু হতে চলেছে। পরের দিন মঙ্গল ডাকু আবার সেই গ্রামে টাকা আদায় করতে যায়, এবং এদিকে ভানুপ্রতাপ সিং নিজের সৈন্য নিয়ে আসেন। ও, তো তুমিই মঙ্গল ডাকু, যে আমাদের থাকতেও এই গ্রামটাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছ। তোমার কি একটুও ভয় নেই যে তোমার কি হবে? আমি এবং আপনাকে ভয় পাবো? মহারাজ, হয়তো আপনার জানা নেই আমাদের পুরো বংশ এই কাজই করে আসছে, আর আপনি বলছেন আমি ভয় পাবো? আচ্ছা, তো এই ব্যাপার। ঠিক আছে, এমনিতে তোমার মতো লোক না মরলে জ্ঞান পায় না। ছোটবেলায় যদি কোনো শিক্ষক তোমার কান টেনে দুঘা দিতেন তবে আজ তুমি আমাদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে না। মহারাজ, মনে হচ্ছে আপনার কানে দুটো নয় 10টা চড় পড়েছে, তাই আপনি এমন কথা বলছেন। হয়তো আপনি জানেন না যে মানুষ ভয় পেলেও বুঝুন সে মরে গেল। ঠিক আছে, তবে এবার তুমি সেটাই, মরার জন্য তৈরি হয়ে যাও। দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। মহারাজের পাল্লা মঙ্গল ডাকুর ওপর ভারী পড়ছিল। তখনই মঙ্গল ডাকুর সেনাপতি মহারাজের পিঠে আঘাত করে এবং তিনি সেখানেই ঢলে পড়েন। মঙ্গল, তোমার সেনার কাছ থেকে এটা আশা করিনি। সাহস থাকলে সামনে থেকে লড়াই করতে, পিঠ পিছে তো কাপুরুষরা আক্রমণ করে। না মহারাজ, আমাদের ডাকুদের এটাই শেষ রাস্তা থাকে। এখন কি করব মহারাজ? এতে আমাদের কি দোষ? যুদ্ধ করার সময় আপনি সতর্ক ছিলেন না, তাই এটা আপনার ভুল। আপনার আঘাত আমাদের ওপর ভারী পড়ছিল, তাই আমাদের সেনাকে পেছন থেকে আক্রমণ করতে হলো। তারপর মহারাজ ভানুপ্রতাপ এই পৃথিবী ছেড়ে চলে যান, আর মঙ্গল ডাকু সরপঞ্চেরও মাথা ধর থেকে আলাদা করে দেয়। গ্রামবাসীরা মন দিয়ে শোনো, এখন যদি কোনো গ্রামবাসী টাকা দিতে অস্বীকার করে তবে তার এই হাল হবে। বুঝতে পেরেছ? চলো। তাই কোনো গ্রামবাসী এই খবর মহারাজের কাছে পৌঁছায় না। কিন্তু মা, আমরা ভয় পাই কেন? আমাদের রাজাই তো সমস্যার সমাধান করেন, তাই না? এমন কিছু না বেটা, আমরা এই জন্যই ভয় পাই কারণ আমাদের রাজা সূর্যপ্রতাপের কোনো উত্তরাধিকারী নেই। মহারাজকে যদি কিছু হয়ে যায় তবে আমাদের সমস্যার সমাধান কে করবে? অনেক দিন কেটে যায়। একদিন মঙ্গল ডাকু সেই গ্রামে পৌঁছায়। ওরেও গ্রামবাসীরা, সব কোথায় মরলি? আজকে টাকা দিবি না নাকি? বাইরে আয়। তখন গ্রামবাসীদের কাছ থেকে একে একে মঙ্গল ডাকু হপ্তা আদায় করতে শুরু করে। ওরেও গ্রামবাসীরা, আজ অনেক কম টাকা এসেছে। মালিক, এবার বৃষ্টি কম হওয়ায় চাষবাস একটু কম হয়েছে, যার ফলে পুরো ফসল হয়নি। ও, তার দায়িত্ব তো আমি নিইনি। তোমাদের ফসল কেমন হয়েছে না হয়েছে সেটা তোমরা জানো। হয়তো তোমরা ভুলে গেছো যে তোমাদের মহারাজ আর তোমাদের সরপঞ্চকে আমি জমালয়ে পাঠিয়েছিলাম।
মনে হচ্ছে সেই দুর্ঘটনা আবার ঘটতে চলেছে। না 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 মালিক, পরের বার থেকে এমন হবে না। এবার মাফ করে দিন, মাফ করে দিন মালিক। ঠিক আছে, এবার তোমাদের ক্ষমা করলাম, কিন্তু পরের বার যদি এমন হয় তবে এই গ্রামে প্রতিদিন একজনের করে লাশ উঠবে, মনে রেখো। চলো। এই বলে ডাকু তার দলের সাথে ফিরে যায়। এদিকে রাজপ্রাসাদের দরবারে সব মন্ত্রী, মহারাজ এবং গুরুদেব উপস্থিত ছিলেন। গুরুদেবকে প্রণাম। তথাস্তু। গুরুদেব, আপনি যেমন জানেন যে আমাদের কোনো সন্তান নেই, সেই বিষয়ে আলোচনার জন্য আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। মহারাজ, আপনি যদি সন্তান লাভ করতে চান তবে একটি যজ্ঞ করতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন গুরুদেব। তাহলে ঠিক আছে মহারাজ, আগামী মাসের 7 তারিখ যজ্ঞ করার জন্য ভালো মুহূর্ত আছে। ঠিক আছে গুরুদেব, আমরা যজ্ঞের ব্যবস্থা করছি। গুরুদেব যজ্ঞের ব্যবস্থা করেন এবং সাথে একজন বাবাকে নিয়ে আসেন। সম্পূর্ণ নিষ্ঠার সাথে পূজা সম্পন্ন হয়। নিন মহারাজ, আপনার যজ্ঞ সম্পন্ন হলো। গুরুদেব, আপনার এখানে আসা এবং পূজা সম্পন্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কয়েক মাস কেটে যায়। তারপর একদিন আসে যখন রাজকুমারের জন্ম হয়। এই খবর রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। অবশেষে সেই দিন এলো যার জন্য আমরা বহু বছর অপেক্ষা করছিলাম। পুরো রাজ্যে এই খবর পৌঁছে দিন যে রাজকুমারের আগমনের খুশিতে ভোজের আয়োজন করা হবে। আর হ্যাঁ মন্ত্রীজি, আপনি এই মুহূর্তেই গুরুদেবকে খবর পৌঁছে দিন যে যজ্ঞ সফল হয়েছে। জি মহারাজ, আপনার আদেশ পালন হবে। মন্ত্রী তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়েন। মন্ত্রী জঙ্গলের পথে যেতে থাকেন এবং সকাল থেকে দুপুর হয়ে যায় পৌঁছতে। গুরুদেবকে আমার সাদর প্রণাম। হ্যাঁ, সদা খুশি থাকো। বলো, কি সংবাদ এনেছো মন্ত্রীজি? রাজ্যে কোনো সংকট আসেনি তো? না না গুরুদেব, এমন কিছু হয়নি, বরং আপনার আশীর্বাদে রাজ্যে রাজকুমারের আগমন হয়েছে। এই সুখবর শোনাতেই আমি এসেছি এবং আপনার চরণ যেন প্রাসাদে পড়ে তার জন্য আমন্ত্রণও এনেছি। মহারাজ নিজে বলেছেন সেই দিন চলেই এলো যার জন্য রাজ্য বহু বছর অপেক্ষা করেছে। খুব ভালো। গুরুদেব মন্ত্রীর সাথে প্রাসাদে পৌঁছান। গুরুদেবকে আমার প্রণাম। তথাস্তু বৎস। আমি ভাবছি গুরুদেব, এই রাজকুমারের নামকরণ আপনিই করবেন। আপনি যেমনটা বলেন মহারাজ। পরের দিন প্রাসাদে রাজ্যের সব মানুষ উপস্থিত হয়। এরই মধ্যে গুরুদেব রাজকুমারের নামকরণ করেন। আজ থেকে তোমার নাম হবে রাজকুমার দেব প্রতাপ সিং। রাজকুমার দেব প্রতাপ সিং, যেই রাজ্যের নাম উজ্জ্বল করবে। এরপর গ্রামবাসীদের খাবার পরিবেশন করা হয়। খাবার গ্রহণের পর সবাই নিজ নিজ বাড়ি চলে যায়। শুনছ, এটাই ভালো সুযোগ মহারাজকে মঙ্গল ডাকুর সম্পর্কে জানানোর। আরে, এ কি বলছো রোহনের মা? এত বছর পর রাজ্যে খুশির সুযোগ এসেছে আর তুমি ভাবছো এই আনন্দময় অনুষ্ঠানটি বিঘ্নিত করবে? না না গো, কত বছর পর মহারাজের মুখে হাসি ফুটেছে, কিন্তু আমাদের গ্রামে খুশি কবে আসবে? আরে তুমি চিন্তা করো না রোহনের মা, সবার দিন আসে আর আমাদেরও আসবে। চিন্তা করো না, ওই মঙ্গল ডাকুর মরা নিশ্চিত। কয়েক বছর কেটে যায়। দেবপ্রতাপ বড় হয় এবং এদিকে রোহনও বড় হয়। দেবপ্রতাপ তার বাবার কোনো কথা শোনে না। একদিন রাজকুমার দেবপ্রতাপ তার সৈন্যদের নিয়ে পুকুরে স্নান করতে যায়। স্নান করে ফেরার পথে দেবপ্রতাপের শীত করতে শুরু করে। তখন পথে সে একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সেনাপতি, এখনই এই কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হোক, যাতে আমাদের শীত কম লাগে। দ্রুত করো। সেনাপতি সেই ঘরে আগুনের ব্যবস্থা করেন এবং কিছুক্ষণ পর সেই ঘরের মালিক সেখানে পৌঁছায়। এ কি, আপনারা এটা কি করলেন মালিক? এই গরিবের একটাই কুঁড়ে ঘর ছিল, শুধু এটাই ছিল যেখানে আমি মাথা গোজার ঠাঁই পেতাম, আপনি সেটাও নষ্ট করে দিলেন। আমি আমার জীবন কোথায় কাটাবো? দেবপ্রতাপ কোনো উত্তর না দিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। তার পেছনে পেছনে গরিব লোকটিও চলতে থাকে। দুজনেই রাজদরবারে পৌঁছায়। মহারাজের জয় হোক। মহারাজ, ছোট মহারাজ এই গরিবের কুঁড়েঘরটি জ্বালিয়ে দিয়েছেন, যেখানে আমার কোনো দোষ ছিল না, শুধু নিজের সুবিধার জন্য জ্বালিয়ে দিয়েছেন। দেবপ্রতাপ, এই ব্যক্তি কি ঠিক বলছে? হ্যাঁ বাবা, এই ব্যক্তি একদম ঠিক বলছে। আসলে স্নান করে ফেরার সময় আমার শীত লাগছিল। এরপর যখন কুঁড়েঘরটি দেখলাম, আমি বললাম এটাকে জ্বালিয়ে দাও, যাতে আমাদের শীত কম লাগে। তাই আমি জ্বালিয়ে দিয়েছি। এটা কেমন বিচার মহারাজ, যে নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করবেন? আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, আজ বিকেলের মধ্যে আপনার কুঁড়েঘর তৈরি হয়ে যাবে। ঠিক আছে মন্ত্রীজি, এই ব্যক্তির ঘর আজ বিকেলের মধ্যে তৈরি হওয়া চাই। মন্ত্রীজি সন্ধে হওয়ার আগেই লোকটির ঘর তৈরি করে দেন। গুরুদেব, আমি দেবপ্রতাপকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। রাজন, আপনি চিন্তা করবেন না,
এখন সময় এসেছে দেবপ্রতাপকে আমাদের সাথে নিয়ে যাওয়ার। কাল সে আমাদের সাথে যাবে। পরের দিন গুরুদেবের সাথে দেবপ্রতাপ রওনা হয় এবং তাদের পেছনে পেছনে রোহনও চলতে থাকে। গুরুদেব এবং ছোট সরকারকে প্রণাম। তথাস্তু। তুমি কে পুত্র? গুরুদেব, আমি ছোট সরকারের রাজ্যেরই বাসিন্দা এবং আমি আপনার কাছে অস্ত্র ও শাস্ত্রের জ্ঞান নিতে এসেছি। ঠিক আছে, কিন্তু তোমার শাস্ত্রের জ্ঞান কেন চাই? কারণ গুরুদেব, আমাদের গ্রামে মাসে একবার মঙ্গল নামে এক ডাকু টাকা নিতে আসে, আর মা বলেন যে আমাদের মহারাজের বাবা আর আমাদের দাদাজিকে সেই হত্যা করেছিল। ও আচ্ছা, তাহলে তুমি সরপঞ্চের নাতি। গুরুদেব রাজকুমার দেবপ্রতাপ এবং রোহনকে অস্ত্র ও শাস্ত্রের শিক্ষা দেন। 1 বছর পর। হ্যাঁ, তো আজ তোমাদের দুজনের শিক্ষা পূর্ণ হলো। আর হ্যাঁ, তোমরা দুজনে মিলে ওই মঙ্গল ডাকুকে মারবে। এখন আপনি চিন্তা করবেন না গুরুদেব, সে আমার দাদাজিকে মেরেছিল, এবার তার মৃত্যু আমার হাতেই হবে। এই বলে তারা দুজনে নিজ নিজ বাড়ির দিকে রওনা দেয়। প্রণাম বাবা, প্রণাম। চিরঞ্জীব হও রাজকুমার, চিরঞ্জীব হও। এই রাজ্যে তোমাকে স্বাগত। এসো এসো। প্রণাম মা, প্রণাম। সদা খুশি থেকো পুত্র। বাবা কোথায় মা? বেটা, যখন তুমি গুরুদেবের কাছে গিয়েছিলে তখন মঙ্গল ডাকু আবার টাকা নিতে এসেছিল। ওরেও গ্রামবাসীরা সব কোথায় মরলি? দেখ কে এসেছে। গ্রামবাসীরা একে একে শস্যের বস্তা নিয়ে আসে। হ্যাঁ, এবারও আদায় কম হয়েছে। মনে হচ্ছে তোমাদের এবার শিক্ষা দিতে হবে। মালিক, এবারও বৃষ্টি কম হয়েছে, যার ফলে শস্য কম হয়েছে মালিক। আরে তোমরা বোঝো না, এটা তোমাদের প্রতিবারের ব্যবসা হয়ে গেছে। বৃষ্টি কম হয়, বৃষ্টি কম হয়, আমি কি করব? যখনই দেখি কোনো না কোনো অজুহাত দিতে থাকো। না মালিক, আমরা সত্যি বলছি। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে তর্কাতর্কি চলে। এরপর ডাকু রাগে রোহনের বাবাকে মেরে ফেলে। পরের বার থেকে যদি কেউ অজুহাত দেখায় তবে তার এই হাল হবে। কি, আমাদের বাবা আর নেই? সে এমনটা করলো? তুমি চিন্তা করো না মা, আমি ফিরে এসেছি, এবার সব ঠিক করে দেব। বাবা, আমাদের রাজ্যে মঙ্গল নামের ডাকু আমাদের দাদাজি আর সরপঞ্চজিকে হত্যা করেছিল এবং প্রতিবার সে গ্রামে কর আদায় করতে আসে। বাবা, এবার তাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তবে যাও, তোমার দাদাজির বদলা নাও, বিজয়ী হও। এদিকে মঙ্গল ডাকু আবার টাকা আদায় করতে আসে। ওরেও গ্রামবাসীরা, আদায় যেন কোনো কমতি না হয়, না হলে আজও কারুর স্মৃতির সিঁদুর মুছে যাবে। সবাই শস্য নিয়ে আসে। তখন রোহন সেখানে পৌঁছে যায়। ওরেও মঙ্গল ডাকু, আজকের পর থেকে তুই শস্যের একটা দানাও পাবি না। কান খুলে শুনে রাখ। হ্যাঁ, কে বলল রে? তুই বললি? আচ্ছা, তো এখন তুই আমাকে বাধা দিবি? হয়তো তুই ভুলে গেছিস তোর দাদাজির আর বাবার কি হাল করেছিলাম। ভুলে গেলি নাকি? আর এখন আমি তোরও একই দশা করব। আরে তুই পেছন থেকে আক্রমণ করিস আর নিজেকে সিংহ মনে করিস। ধিক্কার তোর এমন বীরত্বে। আর বদলার কথা বলছিস? তো আমার দাদাজি, বাবা আর গ্রামবাসী সবার বদলা আমি নেব। ওরে বাবারে, আমি তো তোকে দেখে ভয় পেয়ে গেলাম। ওহ, আমার তো খুব ভয় লাগছে। এ তো আমাকে ভীরু বলছে। ওরে গ্রামবাসীরা, এখন এই ছেলেটা তোমাদের বাঁচাবে? তাহলে দেরি কিসের? আজই হয়ে যাক লড়াই, দেখি কার কত শক্তি। এসো। দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়। এরপর রাজকুমার দেবপ্রতাপ আসেন। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। ভগবানও যদি তোকে বাঁচাতে চান তবুও বাঁচাতে পারবেন না মঙ্গল। ঠিক আছে, আয়, তুইও আজ লড়েই নে, আয়। তিনজনের মধ্যে অনেক সময় ধরে যুদ্ধ চলে। এরপর দেবপ্রতাপ মঙ্গল ডাকুর বুকে তলোয়ার চালিয়ে দেন। হ্যাঁ, দেখ আমি তোকে কি বলেছিলাম, আজ তুই বাঁচতে পারবি না। চারদিকে দেবপ্রতাপের জয়ধ্বনি হতে থাকে। মহারাজ দেবপ্রতাপের জয়। আজকের পর থেকে তোমাদের কাছে কেউ আর টাকা আদায় করবে না। আজ থেকে তোমরা মুক্ত। আর রোহন, আমার রাজা হওয়ার পর তুমি আমার মন্ত্রী পরিষদে সবচেয়ে বিশেষ হয়ে থাকবে। মহারাজ, আমি আপনার কাছে চিরঋণী থাকব। মহারাজ দেবপ্রতাপ প্রাসাদের দিকে রওনা হন। প্রণাম বাবা, সদা জয়ী হও পুত্র। বলো কি হলো? বাবা, আমরা ওই মঙ্গল ডাকুকে জমপুরিতে পাঠিয়ে দিয়েছি। আজকের পর থেকে গ্রামে কেউ টাকা আদায় করার আগে আমার মুখোমুখি হবে। আশীর্বাদ করুন বাবা। খুব ভালো, আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম পুত্র। এভাবেই তুমি এই রাজ্যের নাম উজ্জ্বল করতে থাকো। আর হ্যাঁ, কাল ধুমধাম করে তোমার রাজ্যাভিষেক হবে। পরের দিন পুরো গ্রামের সামনে তার রাজ্যাভিষেক হলো এবং রোহনকে দেহরক্ষী বানানো হলো। গ্রামবাসীরা মহারাজের জয়ধ্বনি করতে লাগলো। মহারাজ দেবপ্রতাপের জয় হোক। আজকের পর থেকে তোমাদের কাছে কেউ আর টাকা আদায় করবে না। আজ থেকে তোমরা মুক্ত। আর রোহন, আমার রাজা হওয়ার পর তুমি আমার মন্ত্রী পরিষদে সবচেয়ে বিশেষ হয়ে থাকবে। মহারাজ, আমি আপনার কাছে চিরঋণী থাকব।